হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ এডুকেশন অনার্স বা পাশে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসিসি 2 পেপারটি রয়েছে, ডেমোক্রেটিক সিটিজেনশিপ, গণতান্ত্রিক নাগরিকত্ব, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নির্যাতন, মানে নারী নির্যাতনের কারণ বা নারী নির্যাতনের প্রকৃতি কি, এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করবো এবং আলোচনার শেষে এর উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের এই পেপারটির যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, ব্যাখ্যা দিয়েছি, ডিটেলসে বুঝিয়েছি। সেরকম একটি ভিডিও আমি কিন্তু ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা তোমাদের সিলেবাসটিকে আগে ভালো করে একটু বুঝে নেবে। তো সেই সিলেবাসে তোমরা যারা দেখেছো তারা জানো যে সিলেবাসের একটা বড় ইউনিট রয়েছে ভায়োলেন্সের উপরে, হিংস্রতা বা ভায়োলেন্সের উপরে, সেখানে শিশুদের উপরে অত্যাচার, নারীদের উপরে অত্যাচার, এরকম একটা টপিক কিন্তু রয়েছে। তা সেই জায়গা থেকে একটা প্রশ্ন উঠে এসছে, প্রশ্নটি একবার দেখে নাও। ভারতে নারী নির্যাতনের প্রকৃতি, নারী নির্যাতনের ধরনগুলো কি রকম, এবং নির্যাতনের কারণ, কেন নির্যাতন করা হচ্ছে নারীদের উপর, বা আসতে পারে ভারতের নারীদের অধিকার রক্ষার জন্য প্রণীত আইন, নারীদের অধিকার রক্ষার জন্য কি কি আইন প্রণয়ন করা হচ্ছে। তা অল ওভার এটা নারী নির্যাতনের উপর একটি বড় ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা সিইউবিএ এডুকেশন অনার্স বা জেনারেল সেকেন্ড সেমের জন্য, এসিসি 2 পেপারটির জন্য এখানে 5, 10 বা 15 যে কোনো পাঠে কিন্তু এটা আসতে পারে। দেখো, পুরুষতান্ত্রিক সমাজে নারীরা দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়ে আসছে। বর্তমানে এই পরিস্থিতিটা খুব ভয়ঙ্কর আকার ধারণ করেছে। উচ্চপদস্থ কর্মচারী থেকে শুরু করে জনপ্রতিনিধিরাও পর্যন্ত এই নারী নির্যাতনের অভিযোগে এরা অভিযুক্ত হচ্ছে। সম্প্রতি তো রাজ্যের রাজ্যপালও বিরুদ্ধে এই ধরনের একটা অভিযোগ করা হয়েছে। তা যাই হোক, এই নারী নির্যাতন কাকে বলে সেটা নিয়ে কিন্তু যারা সমাজ বিজ্ঞানী তারা বিভিন্ন মত প্রকাশ করেছেন। সাধারণত নির্যাতন বলতে বোঝায় যে কোনো ব্যক্তির উপরে যখন তার ইচ্ছার বিরুদ্ধে ভয় দেখিয়ে শারীরিক বা মানসিকভাবে আঘাত করা হয়, তখন তাকে আমরা বলি নির্যাতন। কিন্তু নারী নির্যাতনের ক্ষেত্রে তাই, যে নারীদের ইচ্ছার বিরুদ্ধে তাদের শারীরিক বা মানসিক বা উভয় ধরনের যখন ক্ষতি করা হয়, তখন তাকে আমরা বলি নারী নির্যাতন। এবং এই নারী নির্যাতনের মধ্যে পড়ে ধর্ষণ, খুন বা শারীরিকভাবে আঘাত করা, বউ পেটানো, এরকম ইত্যাদি ঘটনা কিন্তু এই নারী নির্যাতনের মধ্যে পড়ে। তো বর্তমানে নারী নির্যাতন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে একে আর নারী নির্যাতন না বলে হিংস্রতা বা ভায়োলেন্স বলে আমরা এটাকে অভিহিত করতে পারি। তা দেখো, এই প্রশ্নের উত্তরটা আমরা কয়েকটা পয়েন্টের ভিতর দিয়ে আলোচনা করবো। যেমন প্রথম দেখবো যে নারী নির্যাতনের প্রকৃতিটা কি। তা নারী নির্যাতনের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত গবেষণা আলোচনা করেছেন অধ্যাপক আহুজা বলে একজন অধ্যাপক। তিনি তার একটা গ্রন্থ লিখেছিলেন, দ্য সোশ্যাল প্রবলেম ইন ইন্ডিয়া, ভারতবর্ষে যে সামাজিক সমস্যা তার উপরে তিনি একটি গ্রন্থ লিখেছেন, এবং এই গ্রন্থে নারী নির্যাতনের উপরে অনেকটা আলোচনা করেছেন এবং বলেছেন এই নারী নির্যাতনের 3 ধরনের প্রকৃতি রয়েছে। মানে নারী নির্যাতনকে তিনি 3টি শ্রেণীতে ভাগ করেছেন। এই 3টি শ্রেণীর মধ্যে প্রথম যেটা পড়ে ফৌজদারি নির্যাতন, অর্থাৎ এখানে খুন বা ধর্ষণের মতো ঘটনাকে আমরা বলি ফৌজদারি নির্যাতন। এরপরে রয়েছে পারিবারিক নির্যাতন। পারিবারিক নির্যাতন মানে তার উপরে, নারীদের উপরে অত্যাচার করা বা পণের জন্য তাকে শারীরিকভাবে আঘাত করা, বউ পেটানো, এগুলোকে আমরা বলতে পারি। আর 3 নম্বরে রয়েছে সামাজিক নির্যাতন, যাকে আমরা ইপটিজিং বলতে পারি, মানে অশোভন আচরণ করা বা কটূক্তি করা, এই ধরনের নির্যাতনকে আমরা বলি সামাজিক নির্যাতন। তাই দেখো, এখানে 3টি ভাগে আমরা এখানে দেখাচ্ছি: ফৌজদারি নির্যাতন, পারিবারিক নির্যাতন এবং সামাজিক নির্যাতন। এরপরে যে পয়েন্টটা আলোচনা হবে যে অশোভন যে আচরণ নারীদের উপর করা হয়, সেই অশোভন আচরণের ধরনগুলো কি, কোন ধরনের অশোভন আচরণ হয়। প্রথমে হয় ধর্ষণ। তা ধর্ষণ হচ্ছে সমাজের একটা ব্যাধি, নারীদের উপরে একটা অভিশাপ এই ধর্ষণ, এবং এই ধর্ষণের শিকার আজ হাসপাতাল বা হাসপাতালের রুগীরাও পর্যন্ত এর শিকার হচ্ছে, সরকারি অফিসের কর্মীরাও কিন্তু এর শিকার হচ্ছে এই ধর্ষণের। এমনকি যারা মুখ বধির, যারা ভিখারিনী, তাদেরকেও কিন্তু রেহাই দেওয়া হচ্ছে না। এবং ভারতবর্ষে প্রতি 47 মিনিট অন্তর একটি করে নারী কিন্তু ধর্ষিত হচ্ছে। ধর্ষণের একটা ব্যাধি ভারতীয় সমাজে গেড়ে বসেছে। ধর্ষণ একটা ভয়ঙ্কর এবং ভয়াবহ দিক, সেটা আমরা সবাই জানি। সেটা এখানে পয়েন্টে প্রথমে আলোচনা করতে হবে ধর্ষণ নিয়ে। এরপরে দেখো রয়েছে পণ পীড়ন। নারী নির্যাতনের ধরন বলতে প্রথমে ধর্ষণ, তারপরে আমরা পণ পীড়ন। পণের জন্য নারীর উপরে অত্যাচার করা,
হ্যাঁ, অনেক সময় বউ পেটানো যাকে আমরা এক কথায় বলতে পারি, এই সেই বিষয়টা কিন্তু এই পণ পীড়নের মধ্যে চলে আসে। 1961 সালে এই পণ প্রথা বিরোধী একটা আইনও কিন্তু গভর্নমেন্ট পাশ করেছে, কিন্তু এতে কোনো কাজ হয়নি। যে পণের জন্য পশ্চিমবাংলায় ঠিক বেশি না হলেও আমাদের বাইরের রাজ্যগুলোতে কিন্তু এই পণের জন্য নারীদের উপর ব্যাপকভাবে অত্যাচার করা হচ্ছে। 1993 সালে একটা সমীক্ষায় দেখা যাচ্ছে যে প্রতি বছর প্রায় 817 জন নারী কিন্তু এই পণ প্রথার শিকার হচ্ছে এবং তাদের উপরে শারীরিক মানসিকভাবে অত্যাচার করা হচ্ছে। এরপরে দেখো 3 নম্বরে রয়েছে শারীরিক নির্যাতন। শারীরিক নির্যাতন বলতে এখানে আমরা বউ পেটানোর কথা বলতে পারি। বিভিন্ন কারণে নারীদের উপরে পারিবারিক ক্ষেত্রে তাদের উপরে অত্যাচার করা হয়, কিন্তু এই অত্যাচারের কথা প্রকাশ্যে আসে না। গণমাধ্যমে আমরা অল্প কয়েকটি ঘটনা কথা জানতে পারি, হয়তো 10টি ঘটনা ঘটলে একটি ঘটনার খবর আমরা জানতে পারি সংবাদ মাধ্যমের মাধ্যমে। তার কারণ কি? কারণ অনেকেই বাড়ির খবর বাইরে তারা প্রকাশ করতে চায় না, এবং অনেক নারী দরিদ্র পরিবারের হওয়ার কারণে তারা চেপে যায়, তারা এই জিনিসটা কিন্তু প্রকাশ করে না বা প্রকাশ করতে চায় না ভবিষ্যতের দিকে তাকিয়ে। এই জন্য এই যে শারীরিক নির্যাতন, বউ পেটানো, এই ঘটনাটি আকসার ঘটছে, কিন্তু এইটা আমরা খুব কম জানতে পারি, কারণ এটা মানুষ প্রকাশ করতে চায় না। এরপরে দেখো রয়েছে বিধবাদের উপরে নির্যাতন। তা বিধবাদের উপরে নির্যাতন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, কারণ বিশেষ করে যারা অল্প বয়সী বিধবা তাদের উপরে নানা রকম ভাবে অত্যাচার করা হয়, তাদের উপরে যৌন নির্যাতন করা হয়। এমনকি যারা নিঃসন্তান বিধবা তাদের উপরে এই অত্যাচারটা বেশি করা হয়, এবং সেক্ষেত্রে বিধবাদের সম্পত্তির অধিকার থেকেও বঞ্চিত করা হয়, পরিবারে তাদেরকে অবহেলার চোখে দেখা হয়, এবং এই বিধবাদের জীবন একটা অভিশাপে পরিণত হয়েছে এই নারী নির্যাতনের ভিতর দিয়ে। এরপরে দেখো অপহরণ। নানা কারণে মেয়েদের অপহরণ করে নেওয়া হয়, মানে বিভিন্ন ভাবে, হ্যাঁ, তাকে ভুল বুঝিয়ে, ফুসলিয়ে বা জোর করে ভয় দেখিয়ে মেয়েদের কিন্তু অপহরণ করা হয়। বিশেষ করে যারা অবিবাহিত মহিলা বা মেয়ে তাদেরকে কিন্তু এই বেশি করে, মানে বেশিরভাগটা তাদেরকেই অপহরণ করা হয়, এবং এই অপহরণ করে তাদের উপরে যৌন নির্যাতন করা হয়, এবং দেখা যাচ্ছে যৌন নির্যাতনের পরেও তাদেরকে রেহাই দেওয়া হয় না, তাদেরকে যৌন পল্লীতে কিন্তু বিক্রি করে দেওয়া হয়। তা এরকম ঘটনা ভারতবর্ষে মানে প্রচুর পরিমাণে রয়েছে। যৌন পল্লীগুলিতে যেসব মেয়েরা কাজ করে তার বেশিরভাগ কিন্তু এইভাবে তাদেরকে অপহরণ করে এনে তাদের সেখানে বিক্রি করে দেওয়া হয়েছে। তো এগুলো ছিল নারী নির্যাতনের যে ধরনগুলো, হ্যাঁ, ধর্ষণ, পণ পীড়ন, বিধবাদের উপরে অত্যাচার, অপহরণ করা, শারীরিকভাবে নির্যাতন করা। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এই নারী নির্যাতন করা হচ্ছে, তার কারণটা কি? দেখো, নারী নির্যাতনের কারণ একটা পয়েন্ট আছে, সেই কারণে আমরা দেখব যে এখানে আহুজা, অধ্যাপক আহুজা, তিনি তার ওই দ্য সোশ্যাল প্রবলেম অফ ইন্ডিয়া গ্রন্থে কয়েকটি কারণের কথা বলেছেন। যেমন মদ্যপান। দেখো, মদ্যপান করলে মানুষ বেসামাল হয়ে পড়ে, হিতাহিত জ্ঞান থাকে না, ভালো মন্দ বুঝতে পারে না, সে যৌন উত্তেজনা উপলব্ধি করে এবং নারীর উপরে অত্যাচার করে, তাকে ধর্ষণ করে, বা আরো অনেক রকম নির্যাতন নারীর উপরে সে করে। অবশ্য অনেকে এর বিরোধিতা করেছেন যে মদ্যপান করেই কিন্তু সবাই এই নির্যাতন করে না, তবে মদ্যপান করলে যে একটা পরিস্থিতি তৈরি হতে পারে এটা কিন্তু অস্বীকার করা যায় না। তা মদ্যপান একটা কারণ নারী নির্যাতনের। 2 নম্বরে দেখো রয়েছে নির্যাতিতার প্ররোচনামূলক আচরণ। যার উপরে নির্যাতন করা হচ্ছে, যে নারীর উপরে, সেই স্বয়ং নারী কিন্তু প্ররোচনা দিচ্ছে যে তার উপরে নির্যাতন করো। এমন ঘটনা ঘটে অনেক সময়, এমন অশোভন পোশাক আশাক পরেন নারীরা যে তার প্রতি আকৃষ্ট হয়ে তার উপরে কিন্তু নির্যাতন নেমে আসে। আবার অনেক সময় কোনো নারী হয়তো পরিবারে তার স্বামীর যে ভাই বোন বা অন্যান্য আত্মীয় স্বজন রয়েছে তাদের প্রতি এমন বিরূপ আচরণ করে যে তার স্বামী আর বাধ্য হয়ে সেই নারীর উপরে কিন্তু অত্যাচার করতে থাকে। তা এখানে নির্যাতিতা অনেক সময় প্ররোচনা দিয়ে থাকে যে তার উপরে যৌন নির্যাতন করা হোক বা তার উপরে আক্রমণে আসুক, সেভাবে হয়তো চায় না, কিন্তু এমন পরিস্থিতি সে তৈরি করে বা এমন ভাবে সে চলাফেরা করে যে সেই ঘটনাটি কিন্তু ঘটে যায় নারীর উপরে। তা নারীর এই নিজের যে প্ররোচনা দেওয়া, ধর্ষণকারীকে প্ররোচনা দেওয়ারও কিন্তু একটা পাঠ রয়েছে। এই বিষয়টা আমি বলছি না, এখানে আহুজার মতো একজন সমাজতত্ত্ববিদ এই বক্তব্য রাখছেন। পরের পয়েন্টটা দেখো, পরিস্থিতির সুযোগ সৃষ্টি। মানে এমন এই পরিস্থিতির সুযোগ সৃষ্টি মানে কোনো নারীর উপর নির্যাতন করার জন্য কোনো পূর্ব পরিকল্পনা থাকে না, হঠাৎ করে পরিস্থিতি তৈরি হয়। যেমন কোনো ছুটির পরে কোনো ফাঁকা অফিসে হয়তো নারী পুরুষ একসাথে বসে খোঁজ মেলাতে গল্প করছে, অফিসে কেউ নেই, কিন্তু সেই জায়গা থেকে হয়তো নারীর উপরে আক্রমণ এলো। বা রাস্তাঘাটে অনেক সময় ফাঁকা জায়গায় কোনো নারী হয়তো একা যাচ্ছে, তারপরে আক্রমণ হলো।
বা কোনো অচেনা পুরুষের সাথে কোনো নারী হয়তো কোনো জায়গায় গমন করছে, সেখানে গিয়ে সে অত্যাচারের শিকার হচ্ছে। তো এই ধরনের পরিস্থিতিটা হঠাৎ করে হচ্ছে, আগে থেকে তৈরি হচ্ছে না। পরিস্থিতির সেই সুযোগ কিন্তু সেই নির্যাতনকারী যারা, তারা কিন্তু সেটা নিচ্ছে এবং নারীর উপরে নির্যাতন করছে। এবার প্রশ্ন হচ্ছে যে এত কিছু যে নির্যাতন হচ্ছে, এর কি কোনো প্রতিকার নেই? অবশ্যই প্রতিকার আছে। প্রতিকারের জন্য ব্যবস্থা করা হয়েছে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধিতে 375 এবং 376 নম্বর ধারায় নারীদের উপরে যাতে নির্যাতন না হয় তার জন্য কিন্তু আইন করা রয়েছে। এছাড়া রাজ্যের মানে কেন্দ্র সরকারের মানবাধিকার কমিশন রয়েছে, জাতীয় মহিলা কমিশন রয়েছে, রাজ্যের মহিলা কমিশন রয়েছে, রাজ্যের মানবাধিকার কমিশন রয়েছে। এই সব কমিশনগুলো নারীদের অধিকার রক্ষা, নারীদের সুরক্ষা প্রদান করার জন্য সর্বদা কাজ করে চলেছে। কিন্তু তবুও ভারতবর্ষ বৃহৎ দেশ, প্রচুর মানুষের জনসংখ্যার দেশ, এখানে এত ঘটনা ঘটে চলেছে যে এই দুই একটি কমিশন সেই সমস্যাকে সমাধান করতে পারছে না, বা এই পরিস্থিতিকে সামাল দিতে তারা হিমশিম খেয়ে যাচ্ছে। তাই সরকারকে এই ব্যাপারে আরো কড়া আইন থেকে শুরু করে আরো ভালো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। এবং সর্বোপরি আমাদের যে পুরুষতান্ত্রিক সমাজ, এই পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদেরই দৃষ্টিভঙ্গি কিন্তু পরিবর্তন করতে হবে, নয়তো নারীদের উপরে এই অত্যাচার বন্ধ হবে না। যুগ যুগ ধরে যে নারীর উপরে অত্যাচার চলে আসছে, সেই অত্যাচার কিন্তু অব্যাহত থাকবে যদি না আমরা পুরুষতান্ত্রিক সমাজে আমাদের দৃষ্টিভঙ্গি না পরিবর্তন করি নারীদের প্রতি। ততক্ষণ কিন্তু এই হিংসা, এই হিংস্রতা, এই ভায়োলেন্স কিন্তু অব্যাহত থাকবে। এই ব্যাপারে আমাদের প্রত্যেকেই সচেতন থাকতে হবে, এবং তোমরাও যাতে সচেতন থাকো তার জন্যই কিন্তু তোমাদের সিলেবাসে এমন একটি গুরুত্বপূর্ণ টপিক রাখা হয়েছে, সিটিজেনশিপ বা নাগরিকত্ব, গণতান্ত্রিক নাগরিকত্ব, ডেমোক্রেটিক সিটিজেনশিপ। সেখানে এইসব ভায়োলেন্স, শিশুদের উপরে অত্যাচার, এইসব গুরুত্বপূর্ণ সামাজিক ব্যাধিগুলোকে তোমার এখানে তুলে ধরা হয়েছে। তাই এটা একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পেপার তোমাদের, এবং এখানকার যে টপিকগুলো রয়েছে খুব ইম্পর্টেন্ট। তার ভিতর থেকে এই প্রশ্নটা রয়েছে, নারী নির্যাতন বা ভায়োলেন্স। নারী নির্যাতন এমন পর্যায়ে চলে এসেছে যে একে আমরা ভায়োলেন্স বলছি। সাধারণ মানুষ তো নারীদের উপর নির্যাতন করছেই, সরকারি উচ্চপদস্থ অফিসার, জনপ্রতিনিধি, এমনকি রাজ্যপাল পর্যন্ত স্বয়ং তার বিরুদ্ধে অভিযোগ আসছে। তা এই জন্য এটাকে আমরা এখন ভায়োলেন্স বলছি বা হিংস্রতা। এই টপিকটার উপরে, এই পয়েন্টগুলোর উপরে আলোচনা করতে হবে এর উত্তরে। এবার দেখো, এই প্রশ্ন 5-এও আসতে পারে, 10-এও আসতে পারে, 15, তোমাদের যে প্যাটার্নই প্রশ্ন আসুক না কেন বড়তে, তোমরা এটা লিখতে পারবে। যদি 5-এ দেয় নারী নির্যাতনের প্রকৃতি, তাহলে এই ধর্ষণ, পণ, পীড়ন, বিধবাদের উপর নির্যাতন বা অপহরণ, শারীরিক নির্যাতন, এইগুলো তোমরা লিখতে পারবে। বা এই যে ফৌজদারি নির্যাতন, পারিবারিক নির্যাতন, সামাজিক নির্যাতন, এগুলোর উপরে পয়েন্ট করে তোমরা নিজেরাই লিখতে পারবে। এর জন্য এগুলো খুব কঠিন বিষয় নয়, এগুলো আমরা সবাই জানি, এগুলো সামাজিক ব্যাধি, এগুলো মানুষ জানে, এগুলো নিজে থেকেও তোমরা কিন্তু লিখতে পারো। এরপরে দেখো রয়েছে নির্যাতনের কারণ, যদি 5 নম্বরে টিকা দেয়, কারণগুলো এগুলো লিখতে হবে। মদ্যপান, নির্যাতিতার প্ররোচনামূলক আচরণ, পরিস্থিতির সুযোগ সৃষ্টি, এইসব পয়েন্টের উপর আলোচনা করতে হবে। আবার একসাথে দিয়ে প্রকৃতি এবং নির্যাতনের কারণ একসাথে 10 বা 15-তে দিতে পারে, তখন টোটালটা একবারে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। এর যে নোটসটা রয়েছে, সেই নোটসটা নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। এডুকেশন অনার্স বা জেনারেল সেকেন্ড সেম এসিসি 2 পেপারের একটি প্রশ্ন, ভারতের নারী নির্যাতনের প্রকৃতি বিশ্লেষণ করো, অথবা ভারতের নারীদের বিরুদ্ধে হিংসা বা নির্যাতনের কারণ কি, অথবা ভারতের নারীদের অধিকার রক্ষার জন্য প্রণীত আইনের মূল্যায়ন করো। প্রশ্নমান 10, 15 বা 5 যে কোনো পার্টে তোমাদের এই প্রশ্ন আসতে পারে। এর উত্তরটা তোমরা এইভাবে লিখবে। ভারতের পুরুষতান্ত্রিক সমাজে নারীরা দীর্ঘকাল ধরে নির্যাতনের শিকার হয়ে আসছে। বর্তমানে এটি ভয়াবহ রূপ ধারণ করেছে। উচ্চপদস্থ সরকারি কর্মচারী থেকে শুরু করে জনপ্রতিনিধিরাও নারী নির্যাতনের অপরাধে অভিযুক্ত হচ্ছে। সেই কারণে এখন নির্যাতন কথাটি প্রসঙ্গে ভায়োলেন্স বা হিংস্রতা কথাটি ব্যবহৃত হচ্ছে। নারী নির্যাতন বলতে কি বোঝায় সে সম্পর্কে সমাজবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য আছে। সাধারণভাবে বলা যায়, ভয় দেখিয়ে বা শক্তি প্রয়োগ করে যে কোনো ব্যক্তিকে শারীরিক বা মানসিকভাবে আঘাত করার নাম নির্যাতন। সেদিক থেকে নারী নির্যাতন বলতে বোঝায় কোনো মহিলার স্বাধীন ইচ্ছার বিরুদ্ধে শক্তি প্রয়োগের মাধ্যমে কিছু কাজ করা, যার ফলে তার শারীরিক বা মানসিক বা উভয় ধরনের ক্ষতি হতে পারে। নারী নির্যাতনের উদাহরণ হলো ধর্ষণ, যৌন নির্যাতন, পণের জন্য খুন, উৎপীড়ন প্রভৃতি। পরের পয়েন্টে দেখো কি বলা হচ্ছে, নারী নির্যাতনের প্রকৃতি। অধ্যাপক আহুজা তার লেখা দ্য সোশ্যাল প্রবলেমস অফ ইন্ডিয়া গ্রন্থে নারী নির্যাতনের প্রকৃতি আলোচনা করতে গিয়ে নির্যাতনের 3টি শ্রেণীতে ভাগ করেছেন।
প্রথমটি হলো ফৌজদারি নির্যাতন, এর মধ্যে পড়ে ধর্ষণ, হত্যা প্রভৃতি। দ্বিতীয়টি হলো পারিবারিক নির্যাতন, এর মধ্যে আছে পণের জন্য নির্যাতন, স্ত্রীকে মারধর করা প্রভৃতি। তৃতীয়টি হলো সামাজিক নির্যাতন, এর মধ্যে পড়ে ইফটিজিং, কর্মক্ষেত্রে মহিলাদের প্রতি অশোভন আচরণ প্রভৃতি। আমরা সেগুলিকে নিম্নলিখিতভাবে আলোচনা করতে পারি। প্রথম পয়েন্ট যেটা ধর্ষণ, নারী নির্যাতনের একটি জঘন্য রূপ হলো ধর্ষণ। কর্মক্ষেত্রে, কারাগারে, হাসপাতালে রোগিণীদের উপর ধর্ষণ ও যৌন নিগ্রহ হচ্ছে। এমনকি ভিখারিনী এবং মুখ বধিররা বাদ যাচ্ছে না। অনেক সময় দারিদ্র্যের কারণে মহিলাদের লাঞ্ছনা সহ্য করতে হয়। এক সমীক্ষায় দেখা যাচ্ছে আমাদের দেশে প্রতি 47 মিনিটে একটি করে ধর্ষণের ঘটনা ঘটছে। 2 নম্বর পণপীড়ন, পণের দাবিকে কেন্দ্র করে নারী নির্যাতনের ঘটনা অত্যন্ত মর্মান্তিক। পণের দাবি মেটাতে না পারলে নারীদের উপর নির্যাতন চলে। তার পরিণতি হিসেবে গৃহবধূ আত্মহত্যা করতে বাধ্য হয়। এই জিনিস আমরা গণমাধ্যমে জানতে পারি। 1961 সালে পণ প্রথা বিরোধী আইন তৈরি হলেও কাজের কাজ কিছু হয়নি। 1993 সালে এক সমীক্ষায় দেখা যাচ্ছে ওই বছরে পণের জন্য বলি হয়েছে 817 জন। সাধারণত 20 থেকে 25 বছরের মেয়েরা এর শিকার হয় বেশি, বা এর বেশি শিকার হয়। পরের পয়েন্ট দেখো, শারীরিক নির্যাতন। শারীরিক নির্যাতন বা বউ পেটানো নারী নির্যাতনের এক কলঙ্কিত অধ্যায়। এই নির্যাতনের মধ্যে পড়ে চড় চাপড়, লাথি মারা, লাঠি পেটা করা, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা প্রভৃতি। অথচ এই অবস্থায় নির্যাতিতরা খুব মুখ খুলতে চায় না। কেউ কেউ নিয়তি বলে মেনে নেয়, আবার কেউ কেউ ঘরের খবর বাইরে প্রকাশ করতে চায় না। পরের পয়েন্ট দেখো, বিধবাদের উপর নির্যাতন। ভারতীয় সমাজে সাধারণত বিধবারা উপেক্ষিত ও অবহেলিত হয়। বিশেষ করে কম বয়সী নিঃসন্তান বিধবাদের অবস্থা আরও করুণ। বিধবারা মানসিক নির্যাতনের শিকার হয়, সম্পত্তি আইন সঙ্গত অধিকার থেকে বঞ্চিত করা হয়, অনেক সময় তাদের উপর যৌন অত্যাচার চলে। পরের পয়েন্ট, অপহরণ। অপহরণ ও নারী পাচার নারী নির্যাতনের আর একটি অভিশপ্ত অধ্যায়। জোর করে, ছলনা করে বা ফুসলিয়ে মেয়েদের নিয়ে গিয়ে বিক্রি করা হচ্ছে। তাদের উপর অত্যাচার করার পর যৌনপল্লীতে বিক্রি করে দেওয়া হচ্ছে। এক সমীক্ষায় দেখা যাচ্ছে 1990 থেকে 94 সাল পর্যন্ত গড়ে 33 জন মহিলাকে অপহরণ করা হচ্ছে। সাধারণত অবিবাহিতা মেয়েরাই অপহরণের শিকার হয়। পরের মেন পয়েন্ট দেখো, নারী নির্যাতনের কারণ। অধ্যাপক আহুজা তার লেখা সোশ্যাল প্রবলেম অব ইন্ডিয়া গ্রন্থে নারী নির্যাতনের বিভিন্ন কারণ উল্লেখ করেছেন। প্রথমত মদ্যপান। নারী নির্যাতনের অন্যতম কারণ হলো মদ্যপান। মানুষ মদ্যপ অবস্থায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, উত্তেজিত হয়ে পড়ে, তখন ভালো মন্দ বোধ থাকে না। মাতাল অবস্থায় যৌন নিপীড়ন, ধর্ষণ, বউ পেটানো প্রভৃতি কাজ করে ফেলে। অবশ্য কেউ কেউ নারী নির্যাতনের ব্যাপারে মদ্যপানকে দায়ী করেন না, কারণ মদ্যপান সত্ত্বেও অনেকে নারী নির্যাতন করে না। তবে মদ্যপান যে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেই সম্পর্কে সন্দেহের অবকাশ নেই। দ্বিতীয়ত দেখো, নির্যাতিতার প্ররোচনামূলক ভূমিকা। অনেক সময় নির্যাতিতরা এমন প্ররোচনামূলক আচরণ করে যার ফলে নির্যাতনের পরিস্থিতি তৈরি হয়। নির্যাতিতাদের মধ্যে কেউ কেউ যৌন সম্পর্ক স্থাপনের জন্য এগিয়ে যায়, এমন পোশাক পরিচ্ছদ পরে যাতে অন্যরা উত্তেজিত হয়ে পড়ে। বউ পেটানোর ক্ষেত্রে দেখা যায় নারীরা স্বামীর মাতা পিতা বা ভাই বোনেদের সঙ্গে খারাপ ব্যবহার করে, স্বামীর কাজকর্মে অহেতুক হস্তক্ষেপ করে। এই অবস্থায় বাধ্য হয়ে শেষ পর্যন্ত পুরুষের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। পরের পয়েন্ট দেখো, পরিস্থিতির সুযোগ সৃষ্টি। অধ্যাপক আহুজা বলেন, কোনো সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয় যাতে নারী নির্যাতনের ঘটনা ঘটে যায়। এখানে কোনো পূর্ব পরিকল্পনা থাকে না, হঠাৎ করে সুযোগ তৈরি হয়। যেমন ছুটির পরে কোনো ফাঁকা অফিসে নারী ও পুরুষ খোশ মেজাজে গল্প করতে করতে এমন এক পরিস্থিতি তৈরি হতে পারে যার ফলে পুরুষ অনৈতিক আচরণে লিপ্ত হতে পারে। পরের পয়েন্ট দেখো, প্রতিকারের ব্যবস্থা। মেন পয়েন্ট, নারী নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের শাস্তির বিধান আছে। ধর্ষণ ও যৌন নিপীড়নের ব্যাপারে ভারতীয় দণ্ডবিধি 375 ও 376 ধারা উল্লেখযোগ্য। এই ধারায় শাস্তির ব্যবস্থার কথা বলা হয়েছে। নারীদের অধিকার রক্ষার জন্য জাতীয় মহিলা কমিশন গঠিত হয়েছে। তাছাড়া জাতীয় মানবাধিকার কমিশন এবং রাজ্য মানবাধিকার কমিশন গঠিত হয়েছে। এই সব কমিশন বিশেষ করে নারীদের অধিকার রক্ষায় সচেষ্ট। এবারে দেখো, মূল্যায়নে কি বলা হচ্ছে। নারীদের অধিকার রক্ষা এবং নারী নির্যাতন বন্ধ করার জন্য বিভিন্ন আইন তৈরি হলেও পুরুষতান্ত্রিক বা পুরুষ শাসিত সমাজে নারীরা এখনো অসহায়। বিশেষ করে গরিব ঘরের মেয়েরা নির্যাতিত হলে তার প্রতিকারের পথ পায় না। প্রশাসন তাদের উপেক্ষা করে, বিচার পদ্ধতি ব্যয় সাপেক্ষ বলে তারা আইনের সুযোগ নিতে পারে না। তো এই ছিল তোমাদের সেকেন্ড সেম এডুকেশন অনার্স বা পাশের ক্ষেত্রে এসএসসি 2 পেপারের ভায়োলেন্সের উপরে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। নারী নির্যাতনের কারণ, প্রকৃতি বা তার উপরে যে বিভিন্ন আইনগুলো রয়েছে সেই সম্পর্কে একটি আলোচনা এবং তার নোটস তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা এটিকে কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারে আরও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, আমাকে উৎসাহিত করবে যাতে তোমাদের জন্য এরকম নিত্য নতুন ক্লাস রিলেটেড ভিডিও নিয়ে আসতে পারি। বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিচে লাইক করবে।